নমস্কার, জিএস ট্রেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত কয়েকদিনে আপনারা হয়তো নিউজে প্রচুর শুনেছেন যে সৌদি আরব ১৩টা দেশের সঙ্গে ডিফেন্স প্যাক্ট সাইন করতে চলেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এই ১৩টা দেশের মধ্যে বাংলাদেশ এবং পাকিস্তানও এই ডিফেন্স প্যাক্টের পার্ট হতে চলেছে। খুব গুরুত্বপূর্ণ নিউজ, কারণ বর্তমানে গ্লোবালি যা কনফ্লিক্ট চলছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং পাকিস্তানের সৌদি আরবের সঙ্গে ডিফেন্স প্যাক্ট সাইন করা ভারতের জন্য অনেক বেশি আশঙ্কা তৈরি করছে। এখানে আপনারা নিউজও দেখতে পাচ্ছেন, পাকিস্তান, বাংলাদেশ সহ ১৩টা দেশকে নিয়ে নতুন সামরিক জোট গড়ল সৌদি আরব। তো সৌদি আরব কি নতুন করে একটা বিশ্বে নতুন সমীকরণ তৈরি করার পথে রয়েছে? আপনারা জানেন যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো ন্যাটোর মতো একটা সমীকরণ তৈরি করেছিল, আর সেই জায়গায় দাঁড়িয়ে সৌদি আরব আবার নতুন করে একটা বিশ্বে নতুন সমীকরণ তৈরি করার পথে এগোচ্ছে। দেখুন, এই ডিফেন্স প্যাক্ট আপনাদেরকে যদি বুঝতে হয়, তাহলে প্রথমে আপনাদেরকে এই ম্যাপটা ভালোভাবে বুঝতে হবে। এই ম্যাপে আপনি দেখতে পাচ্ছেন সৌদি আরবকে, এবং সৌদি আরবের সঙ্গে সঙ্গে এখানে আপনি দেখতে পাচ্ছেন ঠিক নিচের দিকে আপনি দেখুন ইয়েমেনকে পেয়ে যাবেন। আর ঠিক ইয়েমেনের পাশেই এইখানে একটা স্ট্রেট আপনি দেখতে পাবেন, যে স্ট্রেটটার নাম বাব অল মানদেব। এতদিন পর্যন্ত ইরান আমেরিকার যুদ্ধে আপনারা যে স্ট্রেটের নাম শুনে এসছেন, সেটার নাম হচ্ছে স্ট্রেট অফ হরমুজ, যেটা আপনার পার্সিয়ান গালফ বরাবর রয়েছে। এখানেও আপনি সৌদি আরবকে দেখতে পাবেন। তাহলে সৌদি আরব পার্সিয়ান গালফকেও অ্যাক্সেস করে স্ট্রেট অফ হরমুজের মাধ্যমে, আবার ঠিক একইভাবে রেড সিকে অ্যাক্সেস করে এই বাব অল মানদেবের মাধ্যমে। বর্তমান সময়ে পার্সিয়ান গালফে প্রচুর পরিমাণে ইস্যু চলছে, ইরান আমেরিকার যুদ্ধ চলছে, এবং স্ট্রেট অফ হরমুজ বর্তমান পরিস্থিতির দিকে যদি দেখেন, পুরো ক্লোজ হয়ে রয়েছে। পুরো স্ট্রেট অফ হরমুজ এই মুহূর্তে ব্লকড আছে। তো সৌদি আরবকে তো তেল বিক্রি করতেই হবে, কারণ সৌদি আরব অয়েল এক্সপোর্ট করেই সেই কান্ট্রির গ্রোথ আসে, ডেভেলপমেন্ট আসে। তো সৌদি আরব তাই জন্য স্ট্রেট অফ হরমুজ দিয়ে অয়েল সেল করা এখন প্রায় বন্ধ করে দিয়েছে বলতে পারেন, কারণ এই মুহূর্তে প্রায় যাচ্ছেই না। তো সৌদি আরব কি করছে, বাব অল মানদেব দিয়ে এখন কিন্তু অয়েলকে সাপ্লাই করছে। সেটা ইউরোপিয়ান কান্ট্রিতে অয়েল সাপ্লাই হয়ে যাক, অথবা এশিয়ান কান্ট্রিতে অয়েল সাপ্লাই হয়ে যাক, সব কিছু কিন্তু বাব অল মানদেব দিয়ে করছে। তো যেরকম স্ট্রেট অফ হরমুজ ইরানের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা স্টেট, ঠিক সেমভাবে এই বাব অল মানদেব যে স্টেট রয়েছে, সেটা কিন্তু সৌদি আরবের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা স্টেট, যার মাধ্যমে সৌদি আরব সমস্ত কান্ট্রিতে, এশিয়া সহ ইউরোপের কান্ট্রিগুলোতে অয়েল এক্সপোর্ট করতে থাকে। এবার ঠিক এই বাব অল মানদ্বীপের পাশেই কিন্তু একটা কান্ট্রি রয়েছে, যেটা হচ্ছে নাম ইয়েমেন। এই ইয়েমেন এরকম একটা কান্ট্রি যেখানে ইরানেরই একটা প্রক্সি গ্রুপ এই ইয়েমেনে রয়েছে, তার নাম হচ্ছে হাউদি। এই হাউদি গ্রুপ তারা কিন্তু ইয়েমেনেই থাকে। তো যখন এই রকম যুদ্ধ হচ্ছে, ইরান আমেরিকার যুদ্ধ হচ্ছে, আর সৌদি আরবের কিছু প্লেসে আমেরিকার বেস রয়েছে, এবং আমেরিকা সৌদি আরবের সেই আমেরিকান বেসগুলো থেকে ইরানের উপর অ্যাটাক করছে, যার জন্য ইরান ইয়েমেনের হাউদি গ্রুপকে বলে দিয়েছে যে এই পথ দিয়ে যে সমস্ত জাহাজ যাবে অয়েল নিয়ে, তার উপর অ্যাটাক করো। লাস্ট গত দুদিনে আমরা দেখতে পাচ্ছি যে সৌদি আরবের বিভিন্ন তেলবাহী যে জাহাজগুলো রয়েছে, তার উপরে হাউদিরা কনস্ট্যান্ট অ্যাটাক করছে। এরকম আপনারা নিউজও এখানে দেখতে পাবেন যে হাউদিরা কনস্ট্যান্ট অ্যাটাক করছে। আমি নিউজটাও আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখতেই পাচ্ছেন যে সৌদি আরব প্রিপেয়ার সি অ্যান্ড পসিবল ল্যান্ড অফেন্সিভ এগেনস্ট হাউদি, হোয়াই সৌদি আরব ফর্মিং আ কোয়ালিশন টু প্রোটেক্ট দ্য রেড সি। তো সৌদি আরব এখন এই মুহূর্তে ভয়ে রয়েছে কিসের জন্য? কারণ হচ্ছে হাউদিরা কনস্ট্যান্ট কিন্তু এই বাব অল মানদেব এরিয়াতে অ্যাটাক করে চলেছে। এবার সৌদি আরবকে যদি এই পুরো বাব অল মানদেব রিজিয়নকে প্রোটেক্ট করতে হয়, তার জন্য এই পুরো এরিয়াতে একটা সামরিক শক্তিশালী ঘাঁটি তৈরি করতে হবে। আর সেই ঘাঁটি কাদের দিয়ে তৈরি করা যাবে? সেই ঘাঁটিতে প্রথমে নাম আসবে পাকিস্তানের, কারণ ইরান ওই জায়গাতে শক্তিশালী অংশ হিসেবে রয়েছে। তাহলে এই দিকে শক্তিশালী কান্ট্রি কে রয়েছে? পাকিস্তান। দ্বিতীয় কান্ট্রি কে রয়েছে? বাংলাদেশ। কারণ ভারতও রয়েছে, কিন্তু ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ভালো থাকা সত্ত্বেও ভারত কিন্তু এগিয়ে আসবে না, এটা সৌদি আরব জানতো। কেন না? ভারত কখনোই চাইবে না যে ইরানের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হোক, কারণ যদি সৌদি আরবের ডিফেন্স প্যাক্টে সাইন হয়ে যায়, তাহলে ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক খারাপ হবে। এবং ভবিষ্যতে ভাবুন, যদি ইরানের সঙ্গে সৌদি আরবের যুদ্ধ লেগে যায়, সেক্ষেত্রে ভারতকে সঙ্গ দিতে হবে।
তাই ভারত কখনো চাইবে না সৌদি আরবের সঙ্গে এই কোয়ালিশন বা ডিফেন্স প্যাক্টে সাইন করতে, এটা সৌদি আরবও জানতো। তো সৌদি আরব তাই জন্য কি করেছে, দুটো বড় কান্ট্রি, একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে পাকিস্তান, এই দুটো কান্ট্রিকে একযোগে নিয়ে এসছে, দিয়ে ডিফেন্স প্যাক্ট সাইন করছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড সি রিজিয়ন, এই যে রিজিয়নটা, আর ঠিক বাব অল মানদেব রিজিয়নকে প্রোটেক্ট করার জন্য এই ডিফেন্স প্যাক্ট সাইন করা হচ্ছে। মূল লক্ষ্য রেড সিকে প্রোটেক্ট করা, বাব এল মানদেব যেটা রয়েছে তাকে প্রোটেক্ট করা, গালফ অফ এডেনকে প্রোটেক্ট করা। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পুরো ডিফেন্স প্যাক্টে আর কোন কোন দেশ রয়েছে, শুধু তো বাংলাদেশ পাকিস্তান নেই, 13খানা দেশ কিন্তু এই পুরো ডিফেন্স প্যাক্টের মধ্যে আছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই ডিফেন্স প্যাক্টে একটা বড় পয়েন্ট হচ্ছে, ফিউচারে যদি সৌদি আরব কখনো কারোর সঙ্গে যুদ্ধে জড়িত হয়ে যায়, তাহলে কিন্তু যারা যারা এই ডিফেন্স প্যাক্টে সাইন করছে যে সমস্ত কান্ট্রি, তারাও কিন্তু ইনডিরেক্টলি সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তার মানে ফিউচারে যদি সৌদি আরব এবং ইরানের যুদ্ধ হয়, তাহলে বাংলাদেশ এবং পাকিস্তানও কিন্তু এই যুদ্ধে জড়িয়ে পড়বে। এই ডিফেন্স প্যাক্টের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এইটা রয়েছে। এখন এই 13টা দেশ এই ডিফেন্স প্যাক্টে সাইন করছে। প্রশ্ন অনেকখানি রয়েছে যে হঠাৎ করে কেন এই চুক্তি সাইন করা হচ্ছে, আর কোন কোন দেশ এই ডিফেন্স চুক্তিতে আছে। দেখুন, প্রথমে আপনাদেরকে বুঝতে হবে যে কারা কারা এই ডিফেন্স চুক্তির পার্ট হচ্ছে। দেখুন, সৌদি আরব আছে, বড় কান্ট্রির মধ্যে বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, ইজিপ্ট রয়েছে, জর্ডন রয়েছে, কুয়েত রয়েছে, কাতার রয়েছে, বাহরিন রয়েছে, ইয়েমেন রয়েছে, জিবুতি রয়েছে, সোমালিয়া রয়েছে এবং সুদান রয়েছে। এই যে কান্ট্রিগুলো আপনি দেখছেন, এরা কিন্তু অলরেডি এই ডিফেন্স প্যাক্টে সাইন করে নিয়েছে। এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে হঠাৎ করে এই চুক্তি করার কারণ কি, এই চুক্তির প্রয়োজনীয়তা কি আছে। দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন সৌদি আরব কি চাইছে। সৌদি আরব চাইছে ইরানকে ট্যাকেল করতে। এখন এই ইরানকে ট্যাকেল এই মুহূর্তে কে করছে? আমেরিকা করছে। তো আমেরিকা বেসিক্যালি সৌদি আরবকে পুশ করছে যে ইরানের বিরুদ্ধে বাকি দেশগুলোকে রাজি করাও। তাদের মধ্যে কারা কারা রয়েছে? বাহরিন রয়েছে, কুয়েত রয়েছে, ইজিপ্ট রয়েছে, জর্ডন রয়েছে, কাতার রয়েছে। বাকি সমস্ত কান্ট্রিকে রাজি করাও এবং সবাইকে এক জায়গায় নিয়ে আসো, আর ইরানের বিরুদ্ধে একটা জোট তৈরি করো। এই যে পুরো পলিসি, এই পুরো পলিসির মাথা খাটাচ্ছে কিন্তু ইউএসই সৌদি আরবকে পুশ করছে এটা করার জন্য। কি লাভ হবে এটা করলে? যদি এটা সাইন হয়ে যায়, তাহলে ইরানের কাছে একটা ভয় থাকবে যে ভবিষ্যতে যদি সৌদি আরবের সঙ্গে একটা বড় যুদ্ধ হয়, তাহলে এই সমস্ত কান্ট্রি একযোগে কিন্তু অ্যাটাক করার চান্স আছে। বর্তমান সময়ের প্রেক্ষিতে আপনি যদি ভালো করে দেখেন, গত কয়েকদিনে এই যে কান্ট্রিগুলো, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরিন, এই সমস্ত জায়গায় ইরান কিন্তু অ্যাটাক করেছে। কেন অ্যাটাক করেছে? কারণ এই সমস্ত জায়গায় ইরান কিন্তু অ্যাটাক করেছে আমেরিকান বেসগুলোতে, কান্ট্রিকে অ্যাটাক করেনি। এই সমস্ত জায়গায় আমেরিকা তার নিজস্ব বেস বানিয়ে ইরানের ওপর অ্যাটাক করছিল, তাই ইরান এদের ওপর অ্যাটাক করেছে। এখন এই যে কান্ট্রিগুলো আপনি দেখছেন না, এরা ওয়েস্টার্ন ইন্টারেস্টে প্রচণ্ড পছন্দ, ওয়েস্টার্ন ইন্টারেস্টে কানেক্টেড আছে। ইউএস এখানে প্রচুর টাকা ইনভেস্ট করতে থাকে এই সমস্ত কান্ট্রিতে। এখানে যত অয়েল এক্সপ্লোরেশন কোম্পানিগুলো আপনি দেখতে পাবেন, তাদের বড় টাকা কিন্তু আসে ইউএস থেকে, এবং ইউএসের অনেক বড় বড় কোম্পানি এই সমস্ত কান্ট্রিতে রয়েছে। তো যদি একটা জোট করে নেওয়া যায়, তাহলে ভবিষ্যতে কি হবে? প্রথম কথা, এরা একযোগে নেভির একটা টহল দিতে পারবে। দ্বিতীয়ত, সমুদ্রপথে নজরদারি এদের বেড়ে যাবে। রেড সি এরিয়া অনেকটা প্রোটেক্টেড হয়ে যাবে। এই যে হাউদিরা কনস্ট্যান্ট অ্যাটাক করছে সৌদি আরবের বিভিন্ন জাহাজের ওপরে, সেটা বন্ধ হবে। এবং তৃতীয়ত, ভবিষ্যতে আপনি ভাবুন, যদি সৌদি আরব কোনোদিন ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু পাকিস্তান এই যুদ্ধে জড়াবে। যদিও স্বপ্নের খাতিরে আমরা যদি ধরেই নিই যে পাকিস্তানের কাছে এতটাই অকাত আছে যে তারা জড়িয়ে পড়বে, কিন্তু কিছু করে উঠতে পারবে কিনা তা সন্দেহ আছে। কারণ কিছুদিন আগে আমরা দেখেছি যে সৌদি আরব যখন যুদ্ধের ঘোষণা করেছিল, পাকিস্তান কিন্তু ডিফেন্স প্যাক্টে থাকা সত্ত্বেও পিছু হটছিল। তো তাই জন্য সৌদি আরবের চিন্তাভাবনা দিয়ে স্বপ্নের খাতিরে, মানে ওই স্বপ্ন দেখে ভেবেই নিলাম যে পাকিস্তান এতে জড়াবে। সৌদি আরব পাকিস্তানকে নিয়ে আসার একটাই কারণ হচ্ছে ইরান প্রচণ্ড শক্তিশালী একটা দেশ, বর্তমান সময়ে আমেরিকার সঙ্গে যুদ্ধে সেটা প্রমাণ করে দিয়েছে। তাহলে ভবিষ্যতে যদি সেই যুদ্ধ আরও একটু বাড়ে, মানে ধরুন ইরান আরও বড় ব্যালিস্টিক মিসাইল যদি ইউজ করতে স্টার্ট করে, এখন সৌদি আরবের কাছে তো এত মিসাইল নেই, তো সৌদি আরব পাকিস্তানকে ইউজ করবে তার ড্রোন, তার মিসাইল
এবং কি নিউক্লিয়ার মিসাইলেরও কিন্তু ভয় ইরানকে ভবিষ্যতে দেখাতে পারে। তাই জন্য কিন্তু পাকিস্তান এখানে ইম্পর্টেন্ট হয়ে যায়। আশা করছি বোঝাতে পারলাম এই পুরো ব্যাপারটা। এবার আসি, তাহলে এই দুটো জিনিস কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। বাংলাদেশ আর পাকিস্তানের তাহলে স্বার্থ কি আছে? বাংলাদেশ পাকিস্তান কেন চাইছে এই যুদ্ধে জড়াতে? দেখুন, প্রথম কথা, পাকিস্তান এরকম একটা দেশ যার $22 মিলিয়ন জিডিপি চলছে। মানে আপনি ভেবে দেখুন যে এরকম দেশ যার জিডিপি নেই, যার মূল্য বৃদ্ধি চরমে, যেখানে আনএমপ্লয়মেন্ট চরম শিখরে রয়েছে, টাকা বলতে কোনো জিনিস নেই, তো সেই দেশ তো চাইবেই এরকম কোনো দেশ, সে যাকে মানে সেই দেশ যার কাছ থেকে টাকা পাওয়া যাবে, যার কাছ থেকে ভবিষ্যতে গ্র্যান্ট পাওয়া যাবে, এড পাওয়া যাবে, সেই দেশটাকে, সেই দেশটা সৌদি আরব। কারণ পাকিস্তান স্বার্থ এইটুকুতেই থাকবে যে আমরা ডিফেন্স প্যাক্টে সাইন করছি, সামরিক সুবিধে প্রোভাইড করে দেবো, কিন্তু তার বিনিময়ে আমাদেরকে কিন্তু অর্থ সাহায্য করতে হবে। কারণ পাকিস্তানের এই মুহূর্তে পজিশন এরকম অবস্থায় এসছে যে যে কোনো সময় রিসেশন ডিক্লেয়ার করবে পাকিস্তান। পরিস্থিতি এতটাই চরমে চলে গেছে, কারণ না আছে এদের ইকোনমি ঠিকঠাক, আর না আছে এদের প্রশাসন ঠিকঠাক। আপনারা গত কয়েকদিনে বালুচিস্তান, পিওকে, এই সমস্ত এরিয়ার প্রোটেস্ট নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আর সেখান থেকে নিশ্চয়ই আইডিয়া করতে পারছেন যে পাকিস্তানের কি অবস্থা হয়ে রয়েছে। এখন দেখুন, এই পুরো ব্যাপারটা তাহলে তো ইরানের বিরুদ্ধে যেতে পারে। পাকিস্তানের স্বার্থটুকু আপনি বুঝতে পারলেন। এখন এই যদি ডিফেন্স প্যাক্ট সাইন হয়ে যায় তাহলে তো সেটা ইরানের বিরুদ্ধে হয়ে গেল। দেখুন, ইনডাইরেক্টলি তো ইরানের বিরুদ্ধে হলো, সরকারিভাবে না হলেও ইনডিরেক্টলি কিন্তু ইরানের বিরুদ্ধে এটা কিন্তু সাইন করা হচ্ছে। কিন্তু যেহেতু ইরান এটা ভালোভাবে জানে যে তার কাছে ডিফেন্স স্ট্রং আছে এবং ভবিষ্যতে সৌদি আরবের বিরুদ্ধে লড়ার মতো ক্ষমতা আছে, পাকিস্তানের বিরুদ্ধে লড়ার মতো ক্ষমতা আছে, তো ইরান তাই জন্য এই মুহূর্তে এটাকে কিন্তু খুব একটা বেশি গুরুত্ব দেবে না। এই মুহূর্তে সব থেকে বেশি এই পুরো ব্যাপারটাতে গুরুত্ব দেবে ভারত। কারণ দেখুন, পাকিস্তান একটা অ্যাগ্রেসিভ কান্ট্রি, কালকে ডিফেন্স প্যাক্ট সাইন করছে, দিয়ে নিজেকে হনু ফিল করতে পারে, দেখা যাবে বর্ডারে গিয়ে একটা দুটো মিসাইল ছুড়ে দিল। অনেক সময় এটা হয়ে থাকে পাকিস্তানের তরফ থেকে, এটা আমরা দেখেছি। তো এটা ভারতের ওপরে বড় প্রভাব আসবে। এই মুহূর্তে দাঁড়িয়ে ইরানের ওপরে কিন্তু সেরকম প্রভাব আসবে না। ইরান এই মুহূর্তে আমেরিকাকে যদি ট্যাকেল করতে পারে, তাহলে সৌদি আরবের মতো কান্ট্রিকে ট্যাকেল করা খুব একটা বেশি প্রবলেমের নয়। আর রইল বাকি বাংলাদেশ, যেখানে ছাত্র আন্দোলনই দেশকে শেষ করে দিয়েছে, তার স্বার্থ কি থাকতে পারে নিশ্চয়ই ভাবতে পারছেন। বাংলাদেশ বেসিক্যালি নিজের স্বার্থের জন্য এই ডিফেন্স প্যাক্টে সাইন করছে না, বাংলাদেশ বেসিক্যালি চায়নার স্বার্থের জন্য এই ডিফেন্স প্যাক্টে আসছে। কারণ আপনারা জানেন যে চায়না পাকিস্তানকেও ইনফ্লুয়েন্স করতে থাকে, আবার চায়না বাংলাদেশকেও ইনফ্লুয়েন্স করতে থাকে। কারণ চায়না জানে যদি বাংলাদেশ আর পাকিস্তানকে রাজি করিয়ে নেওয়া যায়, তাহলে পরবর্তীকালে ভবিষ্যতে গালফ অফ ওমান এবং রেড সি বরাবর চাইনিজ নেভির ইনফ্লুয়েন্স বেড়ে যাবে। কারণ এই সমস্ত নেভিগুলো সেগুলো চায়না দ্বারাই ইনফ্লুয়েন্স হবে। সো আশা করছি বাংলাদেশ পাকিস্তানের স্বার্থ বুঝতে পারলেন। এবার আসি ভারত কোথায়, ভারত কেন এই ডিফেন্স প্যাক্টে সাইন করতে চাইছে না। দেখুন, এই মুহূর্তে বর্তমানে জিওপলিটিক্যাল যে ক্রাইসিস চলছে, সেই ক্রাইসিসের মধ্যে ভারতকে খুব একটা বেশি ডিরেক্টলি কোনো কান্ট্রির হয়ে সাপোর্ট করতে আপনি দেখতে পাবেন না। সেটা ইরান আমেরিকার যুদ্ধ হয়ে যাক, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হয়ে যাক, ভারত খুব নিউট্রাল ওয়েতে চলছে। কেন এই ব্যাপারটা চলছে? ভারত এই মুহূর্তে ডেভেলপমেন্টের ফেজে রয়েছে, অর্থাৎ এই মুহূর্তে ভারতের ইকোনমি ধীরে ধীরে গ্রো করছে। ভারত এই মুহূর্তে চায় না যে কোনো কান্ট্রির ঝগড়া বা ঝামেলা তার দেশে আসুক। এই মুহূর্তে দাঁড়িয়ে ইরান আমেরিকার যে যুদ্ধ চলছে, সেখানে ভারতকে কোথাও আপনি দেখতে পাবেন না যে ডিরেক্টলি ইরানের হয়ে সাপোর্ট করছে বা ডিরেক্টলি আমেরিকার হয়ে সাপোর্ট করছে। ডিপ্লোমেসি স্ট্রং করার জন্য দুপক্ষের সঙ্গেই কিন্তু একটা ভালো সম্পর্ক ভারত কন্টিনিউ করছে। এই মুহূর্তে যদি ভারত কোনোভাবে এই ডিফেন্স প্যাক্টে কানেক্টেড হয়ে যায়, যেখানে আবার পাকিস্তানও আছে, আপনি ভেবে দেখুন ভবিষ্যতে যদি ইরান আমেরিকার যুদ্ধ এক্সটেন্ড হয়ে সৌদি আরব পর্যন্ত পৌঁছে যায় এবং মিডিল ইস্টে যদি যুদ্ধ স্টার্ট হয়ে যায়, অ্যাকর্ডিং টু ডিফেন্স প্যাক্ট পাকিস্তান তো দৌড়ে পালাবে, কারণ কথার ওর দাম থাকে না কখনো। কিন্তু ভারতের মতো দেশের ওপরে ভরসা রাখবে সৌদি আরবের মতো কান্ট্রি, কাতারের মতো কান্ট্রি, বাহারিনের মতো কান্ট্রি, কুয়েতের মতো কান্ট্রি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত পিছু হটতে পারবে না, কারণ ভারতকে এই সমস্ত দেশ থেকে কিন্তু ভবিষ্যতে তেল নিতে হবে, গ্যাস নিতে হবে। তো ভবিষ্যতে ভারত কিন্তু এনার্জি ক্রাইসিসে চলে যাবে যদি পিছু হটে। তাই জন্য ভারত এই পুরো ব্যাপারটাতে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি রেখেছে, কানেক্ট হতে চাইছে না। কারণ
শুধু শুধু যুদ্ধ কেন নিজের বাড়িতে নিয়ে আসার কোনো মানে হয় না, এটা ভারত ভালো করে বোঝে। কিন্তু ভারতের ওপর এর প্রভাব কিন্তু প্রচুর পড়বে। কি প্রভাব? প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে অয়েল পলিসি একটা বড় এফেক্ট হবে। তাহলে ভবিষ্যতে কি হবে, এই যে বাব এল মানদেব বরাবর যে সমস্ত তেলবাহী জাহাজ আসছে তার উপর অ্যাটাক হবে। আর অ্যাটাক হলে এই সমস্ত এরিয়াতে যে সমস্ত জাহাজের যে অয়েল, তার প্রাইস কিন্তু ধীরে ধীরে বাড়বে। ভবিষ্যতে অয়েল প্রাইস কিন্তু বাড়বে। ভারত যদি স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ ভালোভাবে না বানায়, তাহলে ভারতে এনার্জি ক্রাইসিস ভবিষ্যতে আসতে পারে। দ্বিতীয়ত, ইরান ইস্যু একটা বড় ইস্যু হয়ে যাবে। কারণ দেখুন, ইরান ইসরায়েলের যে উত্তেজনা চলছে এবং আমেরিকা এতে ইনক্লুড হয়েছে, সো স্ট্রেট অফ হরমুজ ব্লক হয়ে রয়েছে, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা। কারণ এই জায়গা থেকে সব থেকে বেশি কাতার হয়ে এলপিজি ভারতে আসতো, সেই এলপিজি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে রয়েছে। একটু আধটু জাহাজ ইরান থেকে আসছে, সেটা নিয়েই কিন্তু ভারতকে চালাতে হচ্ছে। সো তাই জন্য এই ইরান ইস্যুর জন্য ভারত কিন্তু বড় একটা প্রবলেম ফেস করবে। যদি এই সমস্ত জোট এক জায়গায় হয়ে যায়, ভবিষ্যতে ইরানের সঙ্গে ট্রেড করতে গেলে ভারত কিন্তু অনেক সমস্যায় পড়বে। তৃতীয়ত আসি পাকিস্তানের অ্যাগ্রেশন। দেখুন, সীমান্তে পাকিস্তান কন্টিনিউয়াসলি অ্যাগ্রেশন দেখায়। এই সমস্ত জোট করে পাকিস্তান নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে করবে, যে মিডিল ইস্টের 16টা কান্ট্রি আমার সঙ্গে আছে। কারণ অপারেশন সিঁদুরের মতো কোনো ঘটনা যদি হয়ে যায়, পাকিস্তান কিন্তু দৌড়ে চলে যাবে এই সমস্ত মিডিল ইস্ট কান্ট্রির কাছে, যে ভারতকে বন্ধ করতে বলুন, না হলে ভারতের সঙ্গে ট্রেড ক্যান্সেল করে দিন। তো একটা চাপ ভারতের ওপর তৈরি করার চেষ্টা করবে ভবিষ্যতে গিয়ে, যেহেতু এই সমস্ত কান্ট্রি ডিফেন্স প্যাক্টে এক জায়গাতে থাকবে। তো ভবিষ্যতে পাকিস্তানের অ্যাগ্রেশনও কিন্তু ধীরে ধীরে বাড়বে বিভিন্ন জায়গাতে। আর চায়নার ইনফ্লুয়েন্স তো সঙ্গে অ্যাড আছে, কারণ বাংলাদেশ আর পাকিস্তান এই দুটো জায়গা ভারতেরই কিন্তু প্রতিবেশী দেশ। তাই চাইনিজ ইনফ্লুয়েন্স যে ধীরে ধীরে বঙ্গোপসাগর থেকে শুরু করে ভারত মহাসাগর, আরব সাগরে তার বাড়বে, সেটা নিয়ে কোনো সেটা নিয়ে কোনো সন্দেহ কিন্তু আর নেই। বাংলাদেশ আর পাকিস্তানকে টার্গেট করে ভারত চাইছে, বাংলাদেশ আর পাকিস্তানকে টার্গেট করে চায়না চাইছে দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে তার প্রভাব বিস্তার করতে, যাতে ভবিষ্যতে যদি কখনো ইন্ডিয়া চায়না টেনশন ক্রিয়েট হয়, চায়নার কাছে অ্যাটলিস্ট নেভি অপশান একটা থাকে। তার জন্যই কিন্তু পুরো চাইনিজ ইনফ্লুয়েন্সটাকে ডেভেলপ করার জন্য পাকিস্তান আর বাংলাদেশকে ইউজ করছে। সো আশা করছি এই পুরো ব্যাপারটাও আপনাদের কাছে ক্লিয়ার হলো। লং টার্মে আপনি যদি দেখেন, মিডিল ইস্টের বাকি কান্ট্রিগুলো আস্তে আস্তে অ্যাড হবে, কারণ এই সমস্ত কান্ট্রিও যুদ্ধে জড়িয়ে পড়ছে। সৌদি আরব যেরকম মিলিটারি অ্যালায়েন্স তৈরি করছে, এর মধ্যে কুয়েতও কালকে ডিক্লেয়ার করেছে যে তারাও এই অ্যালায়েন্সের পার্ট হবে। ভবিষ্যতে দেখা যাবে মিডিল ইস্টের সব কান্ট্রিগুলো এক জায়গায় এসে এই মিলিটারি অ্যালায়েন্স তৈরি করার চেষ্টা করবে। কেন না, এতে আমেরিকার ইন্টারেস্ট ভালোভাবে কিন্তু ডেভেলপ থাকবে। কারণ আমেরিকা তাহলে ভালোভাবে এই 13টা দেশে নিজের আমেরিকান বেস তৈরি করতে পারবে। এই যে সম্পূর্ণ যে সিস্টেমটা না, এটা পুরোটাই কিন্তু ওয়েস্টার্ন প্ল্যানে বানানো, পুরোটাই আমেরিকান ইন্টারেস্টে বানানো। তাই ভবিষ্যতে ভারতকে অনেক বেশি কিন্তু ভেবে চিন্তে পা ফেলতে হবে। এখন দেখার বিষয়, এই পুরো বিষয়ে নতুন কি আপডেট আসে, ইরান, আমেরিকা, সৌদি আরবের এই যে কনফ্লিক্ট চলছে, এই কনফ্লিক্টে নতুন নতুন কি আর আপডেট আসে। আপনার এই বিষয়ে কি মতামত আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।